দলীয় আনুগত্যে নয়, পুলিশ চলবে আইন মোতাবেক ঘোষণা প্রধানমন্ত্রীর। ফ্যাসিবাদের হাতিয়ার বানাতে না দেয়ার হুঁশিয়ারি। হামে 11 শিশুর মৃত্যু, একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। নিউমোনিয়া, ডায়রিয়ায় বাড়ছে জটিলতা। নিহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে ঋণ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে, বললেন সড়কমন্ত্রী। নৌযান চালনায় অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস প্রতিমন্ত্রী। এবং বজ্রপাতে প্রাণহানি কমাতে জনসচেতনতা জরুরি, মত বিশেষজ্ঞদের। সরকারি বেসরকারি উদ্যোগের তাগিদ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। আর কোনো ফ্যাসিবাদী অপশক্তি যেন পুলিশকে দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, বাহিনীর সদস্যদের সেই শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে রাজারবাগে জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। শান্তি এবং নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে সরকার প্রধান বলেন, দলীয় আনুগত্যে নয়, এই বাহিনী চলবে আইন অনুযায়ী। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিবাদে শুরু হয়েছে 4 দিনের জাতীয় পুলিশ সপ্তাহ। রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে সুসজ্জিত কুচকাওয়াজ ও প্যারেডে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত পুলিশ কর্মকর্তা এবং সদস্যদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, বর্ণিল প্যারেড পুলিশ সদস্যদের শৃঙ্খলা, আত্মমর্যাদা, দায়িত্ববোধ এবং সুন্দর ভবিষ্যতের দিকে দৃপ্ত পায়ে এগিয়ে চলার অবিচল অঙ্গীকারের বহিঃপ্রকাশ। আমার কাছে এটি শুধু একটি আনুষ্ঠানিকতা মনে হয়নি, বরং এটি ছিল পুলিশ সদস্যদের শৃঙ্খলা, আত্মমর্যাদা, দায়িত্ববোধ। তারেক রহমান বলেন, দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আর 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে জনগণের রায়ে গঠিত বর্তমান সরকারের মাধ্যমে। বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায় জনগণ। দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম, অর্থাৎ পুলিশের ভূমিকার উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। সরকার প্রধান বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমেও বাংলাদেশ পুলিশ দক্ষতা এবং সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। নারী পুলিশ সদস্যদের ভূমিকাও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। এ সময় বাংলাদেশ পুলিশ সপ্তাহ 2026-এর সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ পুলিশ সপ্তাহ 2026-এর সার্বিক সাফল্য কামনা করছি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে স্থায়ী বন্ধুত্ব তৈরি করতে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে 2 জন বাংলাদেশিকে হত্যার ঘটনায় উদ্বেগ জানান তিনি। বলেন, সীমান্তে আর কোনো হত্যা দেখতে চায় না বাংলাদেশ। ভারতে নির্বাচন হচ্ছে কি হচ্ছে তাদের নিজস্ব ব্যাপার, এটা সেখানকার জনগণ যে কাউকে ভোট দিতে পারেন, যে কোনো দলকে তারা ক্ষমতায় নিয়ে আসতে পারেন, সেখানে আমাদের কোনো কথা নেই। কিন্তু আমাদের কথা হচ্ছে যে বারবার বাংলাদেশিদেরকে গুলি করে হত্যা করা হবে কেন সীমান্তে? এই সীমান্তে রক্তপাত কতদিন বন্ধ হবে, কতদিনে বন্ধ হবে? বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অনেকেই বলেন যে অত্যন্ত চমৎকার সম্পর্ক বিদ্যমান ঢাকা দিল্লি, তারপরেও গতকাল 2 জনকে গুলি করে হত্যা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার এক সীমান্তে।
এগুলো কিসের আলামত? বাংলাদেশে বিনিয়োগ বান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহদি আমিন। রোববার বিকেলে নারায়ণগঞ্জের আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটি প্রদান বিষয়ক মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নতুন কোনো প্রতিষ্ঠান রেজিস্ট্রেশনের জন্য কোনো দুর্নীতি হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, অনেকগুলো ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে না, স্ট্রিমলাইন প্রসেসের মাধ্যমে ওয়ান স্টপ সলিউশন নিশ্চিত করা হবে। আমাদের বৃহত্তর পরিসরে পরিকল্পনা বাংলাদেশে বিনিয়োগ বান্ধব একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে আমাদের নতুন একটা কোম্পানি রেজিস্ট্রেশন করার জন্য দুর্নীতি হবে না, অনেকগুলো ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে না, লাইসেন্সের প্রয়োজন হবে না। আমরা স্ট্রিমলাইন একটা প্রসেসের মাধ্যমে ওয়ান স্টপ সলিউশন নিশ্চিত করতে চাই। বাংলাদেশে যত বিদেশি বিনিয়োগ আসবে সেক্ষেত্রে অবশ্যই একটা মূল ভিত্তি হবে কর্মসংস্থান আমরা কিভাবে তৈরি করব। আমাদের মূল উদ্দেশ্য হবে প্রাতিষ্ঠানিক পর্যায়ে গার্মেন্টস সেক্টর এবং অপ্রাতিষ্ঠানিক পর্যায়ে এর সাথে রিলেটেড যে ইনফর্মাল ইকোনমি রয়েছে সেখানেও কিভাবে আমরা আমাদের পলিসি ইন্টারভেনশনের মাধ্যমে আরো বেশি স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে পারি। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে 100 প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে ঘোষণা দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দ্রুত নির্বাচন আয়োজন সরকারের কাছে দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। জাতীয় নির্বাচন এবং সরকার গঠনের পর জনমনে প্রশ্ন, কবে হবে স্থানীয় সরকার নির্বাচন? যদিও এই নির্বাচন নিয়ে সরকার এখন পর্যন্ত কোনো রূপরেখা দেয়নি, তবে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি। রবিবার বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীর নাম ঘোষণা করেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ঘোষিত তালিকায় উপজেলা চেয়ারম্যান পদে 50 জন এবং পৌর মেয়র পদে 50 জন প্রার্থীর নাম রয়েছে। আমাদের উপজেলা পরিষদ এবং পৌরসভাগুলোতে আমরা উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী এনসিপি সমর্থিত প্রাথমিকভাবে 100 জনের নাম ঘোষণা করছি। স্থানীয় সরকারে এককভাবে নির্বাচন করার কথাও জানান তিনি। কিন্তু রাজনৈতিক দল হিসেবে সেই দল স্বপ্ন দেখে যে 2036 সালের মধ্যে জনগণের প্রতিনিধিত্ব করে সংসদের সরকারি দল হিসেবে তারা প্রতিনিধিত্ব করবে। সেই দল জোটের আশায় জোট হবে কিনা এই দ্বিধা নিয়ে বসে থাকতে পারে না। দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের রূপরেখা দিতে সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা দেখছি যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো নির্দিষ্ট রূপরেখা এখন পর্যন্ত আমরা পাইনি, কোনো সময়সীমা আমরা পাইনি যে নির্বাচনটা কিভাবে হবে। ফেসিবাদ এবং দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত নন এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য এমন প্রার্থী এনসিপির পক্ষে নির্বাচন করতে পারবে বলে জানানো হয় ব্রিফিংয়ে। সকল রাজনৈতিক দলের মধ্য থেকে যাচাই বাছাই করে যাকে আমাদের মনে হয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য জিতে আসতে পারবে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। আসন্ন ঈদযাত্রা নিরাপদ করতে সরকারের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে বলে জানালেন সড়ক পরিবহন, সেতু ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। রোববার সকালে নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। লঞ্চ মালিক সহ সংশ্লিষ্টরা সহযোগিতা করলে 2-3 বছরের মধ্যে নৌখাতের আমূল পরিবর্তন সম্ভব বলেও জানান মন্ত্রী। এ সময় নৌ প্রতিমন্ত্রী রাজীব হাসান বলেন, নৌযান পরিচালনার ক্ষেত্রে অনিয়ম দেখা দিলেই ব্যবস্থা নেওয়া হবে। মফির রহমানের রিপোর্ট। বিপদমুক্ত নৌযাত্রা এবং জানমালের সুরক্ষা এই স্লোগানে উদযাপিত হচ্ছে নৌ নিরাপত্তা সপ্তাহ 2026। রাজধানীর লেডিস ক্লাবে যার উদ্বোধন করেন সড়ক পরিবহন, সেতু ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। এরকম একটা স্লোগান দিয়ে আমরা এই সময় তিনি বলেন, নিরাপদ নৌযাত্রা মানুষের দীর্ঘদিনের দাবি। খাত সংশ্লিষ্টদের সহযোগিতা থাকলে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে নৌপথের আমূল পরিবর্তন সম্ভব। আমি সদরঘাটে গত ঈদে গিয়েছিলাম, ভালো দেখেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে আরো ভালো করার সুযোগ আছে। আর যদি এই রকমের ভালো হওয়ার যে সিকোয়েন্স সেইটাকে যদি একটু অব্যাহত রাখা যায়, আমার মনে হয় 2 থেকে 3 বছরের মধ্যে এই নৌ ব্যবস্থাপনার চেহারা চেঞ্জ করে দেওয়া সম্ভব। অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী বলেন, ঈদের সময় অবৈধ এবং অনিরাপদ নৌযান চলাচল করতে দেওয়া হবে না। লঞ্চ যাত্রায় কোনো অনিয়ম দেখলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কারো কোথাও যেন মনিটরিংয়ে কোনো গাফিলতি না থাকে সে বিষয়টি আমরা আবারও ইনশিওর করতে বলবো। আমরা প্রত্যেকটি জিনিস পর্যবেক্ষণ করব, আপনাদের সাথে থাকব, পাশে থাকব। যেখানেই ব্যত্যয় দেখা দিবে
সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। গেল ঈদে দৌলদিয়া ঘাট এবং সদরঘাটে দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন তৈরি হয়েছে বলে জানান নৌ মন্ত্রণালয় সচিব। সেখানে দেখা যায় নিষেধাজ্ঞা অমান্য করে লঞ্চ ঘাটে ভেড়ায় দুর্ঘটনা ঘটে। বাস দুর্ঘটনার ক্ষেত্রেও চালকদের বেপরোয়া আচরণের প্রমাণ মিলেছে। ফেরিঘাটের যে দুর্ঘটনা ঘটেছে, বাসকে নিষেধ করা হয়েছে আপনি ফেরিতে নামবেন না, ফেরি নাই, ফেরিতে জায়গা নেই। বাস সেই নির্দেশনা অমান্য করে নিচে নামছে, ফলে দুর্ঘটনার সূত্রপাত ঘটেছে। ঠিক একইভাবে সদরঘাটে ট্রলারদের নির্দেশনা যে আপনারা লঞ্চে যাত্রী উঠাবেন না, সেই ট্রলার থেকে যাত্রী উঠাইতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। গত 24 ঘন্টায় হামওয়ের উপসর্গে 11 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 4 জন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বাকি 7 জনের মৃত্যু হয় হামের উপসর্গ নিয়ে। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ওই সময় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে রেকর্ড 1708 জন। এদিকে সারা দেশে হামওয়ের উপসর্গে মৃত্যু হওয়া 3.5 শতাধিক শিশুর পরিবারকে 2 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। এদিকে চিকিৎসকরা জানান, হাম আক্রান্তদের প্রাণহানি বাড়াচ্ছে নিউমোনিয়া এবং ডায়রিয়ার মতো জটিলতা। তাদের মতে, হাম সেরে যাওয়ার পরও প্রায় 3 মাস পর্যন্ত মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে থাকে শিশুরা। এ সময়টাতে শিশুদের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন বলে মনে করেন চিকিৎসকরা। নাজমুল ইসলামের প্রতিবেদন। দেশে এখন পর্যন্ত হাম ও হাম উপসর্গে মৃত্যু হয়েছে 352 জনের এবং আক্রান্ত হয়েছে 54,635 জন। হামে আক্রান্ত শিশুদের মধ্যে যারা মারা গেছে তাদের প্রায় 90% মৃত্যু হয়েছে নিউমোনিয়া ও অপুষ্টিজনিত জটিলতার কারণে। হাসপাতালে ভর্তি হওয়া অনেক শিশু হাম থেকে সুস্থ হয়ে উঠলেও তাদের বেশিরভাগই এখনও শ্বাসকষ্ট ও ডায়রিয়া সহ নানা ধরনের জটিলতায় ভুগছে। হামর ছিল, হাম ভালো হয়েছে, এখন ডায়রিয়া হয়েছে। হাম ভালো আর 4 দিন পর থেকে জ্বর, তারপর কাশি, হাম হচ্ছে। 2 মেডিকেল ঘুরছি, সিট পাই নাই, পরে এখানে ঠিকানা দিছে, এখানে আয়া ভর্তি হয়েছে। সমস্যা, বাচ্চা ঠান্ডা কাশি বেশি, তারপরে ও বাচ্চা কোনো খায় না। নতুন রোগীদের মধ্যেও দেখা দিয়েছে ঠান্ডাজনিত নানা সমস্যা। এর ফলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। নিউমোনিয়া ছিল, ঠান্ডা কাশি, আর কালকে থেকে দেখা যাইতেছে যে হাম, জ্বর, পাতলা পায়খানা, ঠান্ডা, সর্দি, তারপরে মুখে ঘা। হামে আক্রান্ত হওয়ার পর প্রায় 3 মাস পর্যন্ত শিশুরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে থাকে বলে জানালেন এই চিকিৎসক। হাম ভাইরাস একটা ইউনিক একটা সমস্যা হচ্ছে, সে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে থাকে। তখন দেখা যায় যে আমাদের পারিপার্শ্বিক যে পরিবেশে যে অন্যান্য যে ভাইরাস, যে ব্যাকটেরিয়াগুলো আছে, সেগুলো রোগীকে সহজেই কাবু করে মারাত্মক আকার ধারণ করে। হাম আক্রান্ত সুস্থ হয়ে যাওয়ার পরও পরের 2 থেকে 3 মাস বা আরো বেশি সময় পর্যন্ত রোগীটির রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু খুবই দুর্বল থাকে, ওই সময় তাদের ঘন ঘন নিউমোনিয়া, ডায়রিয়া, কান পাতা রোগ এগুলো তো হতে পারে। এ সময় পুষ্টিকর খাবারের পাশাপাশি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেন তিনি। দেশে হামের প্রকোপ কিছুটা কমলেও নতুন করে জটিলতা তৈরি করেছে হাম পরবর্তী নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা ধরনের জটিল রোগ। ফলে প্রতিনিয়তই হাসপাতালগুলোতে বাড়ছে মৃত্যুর মিছিল। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে 9 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় নানক তাপসের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মোহাম্মদপুরে আন্দোলন দমাতে তাপসকে মারণাস্ত্র ব্যবহারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন বলে দাবি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। এদিকে চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আরও জানাচ্ছেন মুদাসির আলী। 2024 সালের 18 ও 19 জুলাই রাজধানীর মোহাম্মদপুরে আন্দোলন দমাতে ছাত্র জনতার উপর চড়াও হয় পুলিশসহ তৎকালীন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় গুলিতে মারাও যায় ফারহান ফাইয়াজ সহ 9 জন। এ নিয়ে মানবতা বিরোধী অপরাধ মামলায় রোববার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এতে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ মোট আসামি 28 জন। সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য 8 জুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। পরে এ নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি জানান, সে সময় শেখ হাসিনার সঙ্গে কথা বলেন তৎকালীন মেয়র তাপস। এতে গুলি করতে তাপসকে নির্দেশ দেন হাসিনা। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এবং দক্ষিণের মেয়র জনাব তাপস, তাদের মধ্যে একটা টেলিফোনিক কনভারসেশন ছিল। ওপেন নির্দেশনা দিয়ে দিছি, এখন লেথাল উইপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। এছাড়াও মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় গ্রেপ্তার মাসুদ চৌধুরীকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করেছে প্রসিকিউশন। এ নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানান চিফ প্রসিকিউটর। আমাদের মনে হয় তিনি যে কথাগুলো বলেছেন তাতে আবারও তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। অন্যদিকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। যখন পুলিশ কাস্টডিতে ছিল তখনই এই হত্যাকাণ্ডের ঘটনাটা কোনো রকমের হত্যাকাণ্ডের সাথে যায়, ওনার নেচারের সাথে যায় না, আর ওনার কোনো নির্দেশদাতাও হতে পারে না। তার বিরুদ্ধে থাকা বাকি 4 মামলার জামিনাদেশের জন্য 11 মে দিন ধার্য করেন আদালত। 5টা মামলার মধ্যে 4টা মামলা আগামীকাল জাজমেন্ট দেবেন। একই হাইকোর্ট বেঞ্চ জুলাই আন্দোলনে ঢাকার মিরপুর ও রমনা থানায় দায়ের করা 2টি মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। বজ্রপাতে প্রাণহানি কমাতে জনসচেতনতার পাশাপাশি সরকারি বেসরকারি উদ্যোগ জোরদারের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে প্রাণহানি কমাতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে আগাম সতর্কবার্তা ও আশ্রয়কেন্দ্র সহ সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। বজ্রপাতে প্রাণহানি নিয়ে নাজমুল ইসলামের 3 পর্বের ধারাবাহিকের শেষ কিস্তি আজ। বৈশাখের তীব্র গরমে স্বস্তি এনে দেয় এক পশলা বৃষ্টি, কিন্তু এই স্বস্তির বৃষ্টির সাথে আসা বজ্রপাত মানুষের বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে বজ্রপাত সাম্প্রতিককালে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্ষয়ক্ষতি ও প্রাণহানি বিবেচনায় বজ্রপাতকে নতুন করে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচনা করছে গবেষকরা। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মুস্তফা কামাল পলাশ মনে করেন, বজ্রপাত থেকে প্রাণহানি ঠেকাতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। আমাদের প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, বিশেষ করে আবহাওয়া বিজ্ঞান গবেষণা গত 100 বছরের মধ্যে। ফলে যেটা আমরা বললাম, আমাদের এখন আমাদের এমন প্রযুক্তি আছে 500 মাইল, যেটা বললাম দূরে কোনো বজ্রপাত হলে আমাদের যন্ত্র আছে, যে যন্ত্রটা আমরা ডিটেক্ট করতে পারি। মাঠে কাজ করা কৃষকদের প্রাণ বাঁচাতে বজ্রবৃষ্টির কয়েক ঘন্টা আগেই সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি তাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার তাগিদও দেন কানাডা প্রবাসী এই আবহাওয়াবিদ। 6 ঘন্টা যথেষ্ট। আমরা যদি মানুষকে সতর্কতা করে রেখে দিই, হ্যাঁ আজকে রংপুর বিভাগে ধরে নিলাম দুপুর 12টার দিকে একটি আগ্রসী রংপুর বিভাগের দিকে উপর দিয়ে অতিক্রম করবেন, সেক্ষেত্রে আমরা একটা ওই রংপুর বিভাগের কৃষকদের সতর্ক করে রাখবো যে আজকে দুপুর 12টা থেকে দুপুর 2টার মধ্যে এই কালবৈশাখী ঝড়টা অতিক্রম করবে। তো এই 2 ঘন্টা আপনাদের কৃষক ও কৃষি শ্রমিকরা আছেন, তারা মাঠে খোলা মাঠে কাজ করা থেকে বিরত থাকেন। আর এই পরিবেশবিদের মতে পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক হারে বৃক্ষরোপণের পাশাপাশি স্বল্প ও দীর্ঘমেয়াদী কিছু উদ্যোগ বজ্রপাতের ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা রাখতে পারে। নেচার বেস সলিউশনকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে, অর্থাৎ হাওড় অঞ্চলে বা যেখানে বজ্রপাত প্রবণ এলাকা সেখানে উঁচু বৃক্ষের, তালগাছ জাতীয় বৃক্ষের যেই রোপণ সেটি আধিক্য বাড়াতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য পরিকল্পিত বৃক্ষনয়ন রোপণ এবং বন সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা। এদিকে হাওর সহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাত জনিত প্রাণহানি কমাতে আগাম বার্তা পৌঁছানো, আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এই কর্মকর্তা। একটা প্রকল্প নিয়েছি যেটা বজ্র নিরোধক দণ্ডকে আর আলাদা করে নয়, যে যদি শেল্টার করা যায় 3398টার মতো আমরা শেল্টার করতে যাচ্ছি। আমরা ইতিমধ্যেই প্রকল্প প্রস্তাবনা, বজ্রপাতের আর্লি ওয়ার্নিংটাকে যাতে উপদ্রুত জনগোষ্ঠীর কাছে দ্রুততম সময়ে পৌঁছে দেওয়া যায় সেই জন্য কাজ করবে এই প্রকল্প। বাংলাদেশে বজ্রপাত এখন আর শুধু মৌসুমি ঘটনা নয়, এটি ক্রমেই রূপ নিচ্ছে নীরব ঘাতকে। জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি এটি রোধে প্রয়োজন বিজ্ঞানসম্মত কার্যকরী উদ্যোগ। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দেশের 7 বিভাগের উপর দিয়ে পশ্চিম, উত্তর ও পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও জানিয়েছে সংস্থাটি। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে 37.2 ডিগ্রি সেলসিয়াস।
সর্বনিম্ন 20.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় সৈয়দপুরে। বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে আগাম প্রস্তুতি নিতে উত্তর সিটি কর্পোরেশন কাজ করবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। সামাজিক যোগাযোগ মাধ্যমকে প্রচারণার কাজে ব্যবহার করতে নাগরিকদের আহ্বান জানান তিনি। রোববার দুপুরে গুলশান সুপারমার্কেটে ডেঙ্গু প্রতিরোধে প্রচার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রশাসক মিল্টন এ আহ্বান জানান। প্রচারণা কার্যক্রমের ফলে যেন যানজট সৃষ্টি না হয় এ বিষয়েও সতর্ক করেন তিনি। সেটা ফেসবুকে দিয়ে দেন যে আগামীতে ডেঙ্গু প্রতিরোধের জন্য আমি আমার পরিবারকে সুরক্ষা করার জন্য ফুলের টবে পানি ছিল সেটাকে আমি ফেলে দিলাম যাতে এডিস মশা না হয়। ক্যাম্পিংয়ে যখন আমরা রাস্তা দিয়ে যাব মোড়ে মোড়ে যাতে আমাদের গাড়ির কারণে কোনো যানজট সৃষ্টি না হয়, এটাকে আপনাদের মনে রাখতে হবে। কারণ এটা দিয়ে একটা নিউজ করে দিবে ওই যে যাদেরকে চিনা যায় না, অদৃশ্য। নানা সংকটের মধ্য দিয়ে চলছে লালমনিরহাট রেল বিভাগ। দীর্ঘদিন ধরে আধুনিকায়নের ছোঁয়া নেই। এসবের মধ্যে লালমনিরহাট থেকে বুড়িমারি পর্যন্ত গুরুত্বপূর্ণ 4টে স্টেশনের সাইডিং লাইন তুলে নেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ওই রুটের মধ্যে থাকা 4 উপজেলার মানুষ। লালমনিরহাট থেকে সুমন খানের রিপোর্টে বিস্তারিত। লালমনিরহাট থেকে বুড়িমারি পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য 90 কিলোমিটার। 4 উপজেলার মধ্য দিয়ে যাওয়া ওই পথে ছোট বড় মিলে 13টি রেল স্টেশন পড়ে। সেখানকার বাসিন্দা ছাড়াও প্রতিবেশী ভারত ও ভুটানের অনেকেই যাতায়াত করেন এই পথে। কিন্তু স্বাধীনতার পর রেলপথটি উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। লালমনিরহাট ঢাকা রুটে 2টি ট্রেন চলাচল করে, একটি লালমনি আরেকটি বুড়িমারি এক্সপ্রেস। নামে বুড়িমারি হলেও 4 জেলাকে বঞ্চিত করে এটি চলছে লালমনিরহাট থেকে। সরকার আবার যেটা ঘোষণা দিয়েছে সেটাই আমরা যে বুড়িমারি এক্সপ্রেস দিতে চাইছে, বুড়িমারি এক্সপ্রেস চাই। এই এলাকার মানুষ অনেক দরিদ্র, যার কারণে ট্রেনটাকে অনেক স্বাচ্ছন্দ্যবোধ মনে করে, অল্প খরচেই ট্রেনে যাতায়াত করে। রেল লাইন আরো বাড়বে, আমাদের এখানে 3টে আছে সেখানে 5টা হবে, কিন্তু 3টের জায়গায় একটা মাইনাস করে এটা তুলে নিয়ে যাবে, এটা আমরা হাতিবান্ধা পাটগ্রামের মানুষ কখনোই হতে দেব না। এই রেলপথকে উন্নতির বদলে যেন আরো অবনতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। 4টি স্টেশনের সাইডিং লাইন ধাপে ধাপে খুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে পশ্চিমাঞ্চল। এর অংশ হিসেবে ওইসব স্টেশনের 908টি স্টিল স্পিলার খুলে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি হাতিবান্ধায় সেই স্পিলার খুলতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়ে রেল বিভাগ। আমাদের বুড়িমারি এক্সপ্রেস আসতেছে, আরও নতুন ট্রেন হবে, সেখন আমাদের এগুলা প্রয়োজন আছে। এইটা তুললে আমাদের বুড়িমারি এক্সপ্রেসের দাবিটা ওইটা আমরা আর কি পালন করতে পারবো না। সরকারি বরাদ্দকৃত জিনিস যদি কোথাও একবার চলে যায় সেই জিনিসটা আর ফিরে আসে না। লালমনিরহাট রেলওয়ে ব্যবস্থাপকের দাবি, ব্যবহার না হওয়ায় স্লিপারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফলে রেল ইয়ার্ডের ব্যবহারের জন্যই এমন সিদ্ধান্ত। আমরা লাইন বন্ধ করতেছি না, জাস্ট স্লিপারটা নষ্ট হয়ে যাচ্ছে তাই স্লিপারটা এনে ব্যবহার করতেছি। আবার যখন চালু হবে তখন আমরা স্লিপার আবার নতুনভাবে সংগ্রহ করে সেই সাইডিং লাইনগুলো আমরা ফিট দেব। 4 স্টেশনে স্লিপার খুলে নিয়ে লালমনিরহাট বুড়িমারি রেলপথকে আরও অকেজো করার প্রক্রিয়া থেকে দ্রুত সরে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে অংশ নেওয়া দেশগুলোকে হরমুজ প্রণালীতে সমস্যায় পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এছাড়া মার্কিন নৌবাহিনী ইরানি ট্যাঙ্কারে হামলা চালালে তাদের মধ্যপ্রাচ্যে থাকা সামরিক ঘাঁটি এবং অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার কথাও বলে তেহরান। এদিকে চলমান যুদ্ধবিরতির মধ্যে আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 24 ঘন্টায় প্রাণ গেছে অন্তত 39 জনের। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ইরান যেন সংযমের শেষ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র তাদের ট্যাঙ্কার জাহাজে হামলা চালালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে শক্তিশালী হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের বৈদেশিক নীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই। এদিকে হরমুজ ঘিরেও কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। তারা বলছে মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহায়তাকারী দেশগুলো এই প্রণালীতে সমস্যার মুখে পড়তে পারে। ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, সাম্প্রতিক যুদ্ধে শত্রুপক্ষের কোনো লক্ষ্যই পূরণ হয়নি, বরং তেহরানের ঐক্য এবং সংহতি আরও শক্তিশালী হয়েছে। ইরানের বিরুদ্ধে হামলা চালানোর আগে ইরাকে গোপনে ঘাঁটি তৈরি করেছিল দখলদার ইসরায়েল। ইরাকের প্রত্যন্ত মরুভূমিতে এ ঘাঁটি বানানো হয়। এদিকে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে এখনও ইউরেনিয়াম কর্মসূচি ছাড়তে রাজি করাতে পারেননি তিনি। এর মধ্যে ভেনেজুয়েলা থেকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।
চলমান যুদ্ধবিরতির মধ্যেই আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। গেল 24 ঘন্টায় হামলায় প্রাণ গেছে কমপক্ষে 39 জনের। ঐশী আলম, মোহনা সংবাদ। ইরান আমেরিকার মধ্যে যুদ্ধ চলতে থাকা কারো জন্যই লাভজনক নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন ইরান সম্পর্কিত সংঘাত যত দ্রুত সম্ভব শেষ হবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেয়া শান্তি প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দীর্ঘদিনের বৈরী এই দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করছে পাকিস্তান। ইরানের মিসাইল ও ড্রোনগুলো বর্তমানে শত্রুর লক্ষ্যবস্তুকে লক করে রাখা হয়েছে এবং চূড়ান্ত হামলার জন্য তারা নির্দেশের অপেক্ষায় রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে IRGC। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দলীয় আনুগত্যে নয়, পুলিশ চলবে আইন মোতাবেক, ঘোষণা প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদের হাতিয়ার বানাতে না দেয়ার হুঁশিয়ারি। হামে 11 শিশুর মৃত্যু, একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। নিউমোনিয়া, ডায়রিয়ায় বাড়ছে জটিলতা, নিহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে রিট। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বললেন সড়কমন্ত্রী। নৌযান চালনায় অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস প্রতিমন্ত্রী। এবং বজ্রপাতে প্রাণহানি কমাতে জনসচেতনতা জরুরি, মত বিশেষজ্ঞদের। সরকারি বেসরকারি উদ্যোগের তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।